অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, রাজনীতিতে বিভক্তি বাড়ছে। শেষ পরিণতি কি সেনা শাসন নাকি 1/11? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। রাজনীতিতে কে কখন শত্রু হয় বা কে কখন মিত্র বলা মুশকিল। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একসময় যারা এক ছিলেন, এখন তারা মুখোমুখি অবস্থানে। জুলাই বিপ্লবে ঐক্য থাকলেও এখন অনেকের মধ্যে অনৈক্য দৃশ্যমান। ত্রয়োদশ জাতীয় সংসদ যত ঘনিয়ে আসছে, বিভক্তি যেন আরো বাড়ছে। বিশেষ করে দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, যার দরুন যে জুলাই সনদ বাস্তবায়নকারী কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল, যেটির সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহ সভাপতি আলী রিয়াজ, সেটির মেয়াদ প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। 15ই আগস্ট পর্যন্ত মেয়াদ ছিল, সেটি বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে এবং 15 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে দ্বিতীয় ধাপে আরো এক ধাপ বাড়িয়ে এটি 15 অক্টোবর পর্যন্ত করা হলো। বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে। অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের পক্ষে। একই সঙ্গে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর। এই অবস্থায় দাবি আদায় 3 দিনের কর্মসূচিতে রাজপথে রয়েছে জামাত, ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দল। যদিও রাজপথে আমরা এই কর্মসূচিওয়ালা দলগুলোর অবস্থান এখনো পর্যন্ত দেখতে পারছি না। এর মধ্যে দিয়ে নির্বাচন ঘিরে বাড়ছে উদ্বেগ এবং শঙ্কা। অন্যদিকে বিএনপি রাজপথে নামা রাজনৈতিক দলগুলোর কার্যক্রম রাখছে নিবিড় পর্যবেক্ষণে, কারণ নির্বাচন বিঘ্নিত হতে পারে এমন কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক হলেও সমাধান আসেনি। এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে 3 দিনের কর্মসূচি চলছে 7 দলের। দলগুলো হচ্ছে জামাতে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। যদিও দলগুলোর মধ্যে জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে, ইসলামী আন্দোলনের নেতাদের হয়তো চিনে থাকবেন, বাদ বাকি যেগুলো আছে সেই নেতাদের আপনারা কেউ চেনেন না। সেই 7টা দল এই মুহূর্তে কর্মসূচি পালন করছে। এছাড়া পিআর ছাড়া বাকি 4 দাবিতে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ পৃথক কর্মসূচি দিয়ে মাঠে নামবে বলে জানা গেছে। যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না, তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা জনমনে সেই প্রশ্ন তৈরি হয়েছে। আলোচনার টেবিলে যখন সমাধান হচ্ছে না, তখন দর কষাকষির টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামায়াত ও সমমনা দলগুলোকে। তারা মনে করছে, জামায়াত এবং সমমনা দলগুলো এটি মনে করছে, জামায়াত সহ দলগুলোর বক্তব্য তাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয়, জনগণের পক্ষে তারা আন্দোলন করছে। কি অবাক কাণ্ড যে আন্দোলন কারো বিরুদ্ধে নয়, কিন্তু জনগণের পক্ষে তারা আন্দোলন করছে। তারা এই সরকারের আমলে জুলাই সনদ বা সংস্কারের আইনি ভিত্তি চান। এদিকে বিএনপি এই যে 7 দল কিংবা পরবর্তীতে যে 4 দল কর্মসূচি দিয়ে নামবে বলছে, তাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে জামাত সহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি। এই কর্মসূচির ফলে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন দলটির নীতি নির্ধারকরা। তারা বলছেন, বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে, দেখা দিতে পারে সংঘাত। বিএনপির দায়িত্বশীলরা বলছেন, জামাত এবং অন্যান্য দলগুলোর আন্দোলন দৃশ্যত সরকারের উদ্দেশ্য হলেও এর মূল বিরোধ কিংবা দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে।
কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপির। তারা বলছেন ঐক্যমত্য কমিশনে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের নিশ্চয়ই ভিন্ন উদ্দেশ্য আছে। কেউ কেউ বলছেন জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দেবার চেষ্টা করছে। লক্ষ্য আন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক জোট গড়া, যার টার্গেট বিএনপি। তারা বলছেন দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোনো উত্তপ্ত পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে। তবে দলটির সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপিও নির্বাচনকে উৎসবমুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায়। তবে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করছে বিএনপি। তারা বলছেন রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম। পরিবর্তিত অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ। একে অন্যকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই জন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ ভিন্ন কিছু ঘটতে পারে। আমরা কিন্তু ভিন্ন কিছু ঘটবারই শঙ্কা ইতিমধ্যেই দৃশ্যমান হতে দেখছি। ইতিমধ্যে এই যে বর্তমানে যে অভ্যুত্থানের শক্তি যারা বলছে কিংবা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা বলছে তাদের মধ্যে বিভক্তি এখন চরমে। বিএনপি একাই একদিকে, জামাত মূলত বিএনপির বাইরে অন্য যদি দল একটু শক্তিশালী বলেন তাহলে জামাত ছোট ছোট নাম সর্বস্ব প্যাট সর্বস্ব দলগুলোকে নিয়ে অর্গানাইজ হচ্ছে। আবার বিএনপি খানিকটা একঘরে হয়ে পড়ছে। বিভক্তি দিনকে দিন বাড়ছে। ঐক্যমত্য কমিশনের কথা আমরা বলছিলাম, ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলে ঐক্যে পৌঁছাতেই পারেনি এখন পর্যন্ত। যার দরুন আপনারা খানিক আগেই শুনলেন যেটি বললাম যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ এক মাস করে বাড়ছে। শেষ পর্যন্ত কি এই দলগুলো একমত হতে পারবে? বিএনপি একাই তাদের চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারবে? অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু আসছে, প্রতিনিয়ত আওয়ামী লীগ আসবার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। প্রতিধ্বনি শুনি ভূপেন হাজারিকার সেই গানটা এখন মনে পড়ছে যে আওয়ামী লীগের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি, আসছে। এই যখন অবস্থা, বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো তারা একা একা নিজেদের মতো চিন্তা করছে, বিএনপি একটা চিন্তা করছে, আওয়ামী লীগ ফিরবার প্রাণান্তকার চেষ্টা চলছে এবং আওয়ামী লীগ ফিরবে। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত যেটি হবে, আগেও বলেছি এখনো বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচন করতে পারবে না। শেষ পর্যন্ত প্রথমত আসবে একটা 111 সরকার। আগেও একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলছি, আমাদের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারেরও সহসা আমরা দেখা পাবো কিনা সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে। 111 সরকার যদি আসতেও বাধা সৃষ্টি হয় কোনোভাবে, তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী বসে থাকবে না। একটা সেনা শাসনের পদধ্বনিও কান পাতলে শোনা যাচ্ছে। অনেকের মধ্যে আপনারা আলাপও শুনছেন, দেখছেন এনসিপি বা অন্যান্যদের মধ্যে যে সেনা শাসন আসে কিনা, কিংবা ক্যান্টনমেন্টেও কি আলাপ হচ্ছে এমন কিছু, নইলে তারা আলাপ করছে কেন? সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতি এক চরম খাদের কিনারে পৌঁছে যাচ্ছে। এর শেষ আমরা নিশ্চয়ই দেখব, খুব শীঘ্রই দেখব। সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে আমরা হয়তো অনেক কিছু দেখতে পারবো। গত 1 বছরে আপনি কি নিয়মিত সবুজ পাসপোর্ট দিয়ে বাংলাদেশের বাইরে ভ্রমণ করেছেন? কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বিভিন্ন দেশের বিমানবন্দর ও ইমিগ্রেশনে? একটু স্মরণ করে দেখুন। আমাদের অনুসন্ধান বলছে অধ্যাপক ইউনূসের শাসনামলে বাংলাদেশি পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ব্যাপক হারে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
এই সময় কমপক্ষে 3বার বিদেশ ভ্রমণ করেছেন। এমন 20 জনের সাথে কথা বলে জানতে পেরেছি বাংলাদেশি পাসপোর্ট যেন এখন বিদেশি এয়ারপোর্টে মূর্তিমান আতঙ্ক। এক সময় যেখানে অনেক দেশে ভিসা পাওয়া যেত সহজে, সেখানে এখন ভিসা প্রত্যাখ্যানের হারও বেড়েছে উদ্বেগজনকভাবে। সবশেষ অধ্যাপক ইউনূসের অনুরোধকে তোয়াক্কা না করে সংযুক্ত আরব আমিরাত আগামী জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশিদের উপর। বিশ্লেষকেরা মনে করেন বহুমাত্রিক এই সংকটের মূলে আছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় বহির্বিশ্বে দেশটির ভাবমূর্তি। এই পরিস্থিতি কেবল সাধারণ পর্যটকদের নয়, বরং বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী এবং রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের ভাগ্যকেও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন পেয়েও ভিসা না পাওয়ায় যেতে পারছে না বহু বাংলাদেশি শিক্ষার্থী। শান্তিতে নোবেল বিজয়ী, যার শাসনামলে পুরো বাংলাদেশ মবের রাজত্বে পরিণত হয়েছে, তিনি 10 মাস আগে দাবি করেছিলেন বাংলাদেশিরা কোথাও যাবে না, বরং বাংলাদেশের কাছে সবাই আসবে। অধ্যাপক ইউনূসের সেই আশা এখন গুড়ে বালি। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি এতটাই প্রশ্নবিদ্ধ, এখন পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রার নিরাপত্তার সতর্কতা জারি করেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অশান্ত বাংলাদেশে শান্তি ফেরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছরের 8ই আগস্ট। অনেকের ধারণা ছিল অধ্যাপক ইউনূসের ইমেজ বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে বহির্বিশ্বে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ ডক্টর ইউনূসের মিত্ররা বিষয়টিকে অনেক ঘটা করে প্রচার করত, এখনো করে। বলে যে অধ্যাপক ইউনূসের জন্য গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে। অধ্যাপক ইউনূসের মধ্যেও তেমন আত্মবিশ্বাস দেখা গিয়েছিল। গত বছরের 7ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে তিনি গলা উঁচিয়ে বলেছিলেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই বাংলাদেশের কাছে আসবে। বছর না ঘুরতি ভিন্ন বাস্তবতা দেখছেন অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা। দেখতে পাচ্ছেন বিশ্বের অনেক দেশ ভয়ে আর আতঙ্কে বাংলাদেশে আসতে চায় না। বাংলার ভূখণ্ড সেই বহুকাল আগে থেকে বাণিজ্যের জন্য ছিল বিখ্যাত। পশ্চিমারা ব্যবসায় লাভের আশায় এই বাংলা ভূখণ্ডে পাড়ি দিত, কিন্তু এখন সেই পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক করছে। সবশেষ বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডার সরকার। দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগে 18 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। এর মানে হলো বাংলাদেশে আসলে উচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে। আর বাংলাদেশের পার্বত্য 3 জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডার সরকার, অর্থাৎ পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধ করা হয়েছে। প্রশ্ন হলো কানাডার সরকার কেন এমনটি করলো? বিজ্ঞপ্তিতে কানাডার নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রাখতে হবে। বাংলাদেশের যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছে কানাডা। আতঙ্কের ব্যাপার হলো এই অবনতির আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। দর্শক, অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা হয়তো ভাবতে পারেন বিদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে না আসলে কি এমন এসে যায়, বাংলাদেশিরা গিয়ে বিশ্ব জয় করবে, কারি কারি রেমিটেন্স পাঠাবে, সেই রেমিটেন্স দিয়ে দেশে দুর্নীতির মহোৎসব চলবে। কিন্তু সেই আশায়ও গুড়ে বালি পড়তে শুরু করেছে। বাংলাদেশ যে গত 1 বছরে মবের রাজত্ব হয়ে গিয়েছে সেটি বিশ্বের সব দেশেরই জানা হয়ে গিয়েছে। শান্তি নামক বহু কাঙ্ক্ষিত বস্তুটি এখন বাংলাদেশে সোনার হরিণ। বহু মানুষ এখন সুযোগ পেলেই দেশ ছাড়তে চায়, সেটিও বহির্বিশ্বের জানা আছে। তাই বাংলাদেশের মানুষ চাইলেই যেন কোনো দেশে ঢুকে যেতে না পারে, সেজন্য অনেক দেশ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। গত 1 বছরে ভিসা পেতে যত ভোগান্তি পেতে হচ্ছে বাংলাদেশিদের, ততটা স্বাধীনতার পর আর কখনোই হয়নি। এখন বিভিন্ন দেশে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশিরা। 13 জুলাই দৈনিক ইত্তেফাকের এক রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে, অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও কম। শুধু ভারত নয়, থাইল্যান্ড, চীন, তাজিকিস্তান, মালয়েশিয়া, এমনকি ইউরোপ ও আমেরিকার ভিসাও এখন অনেক বাংলাদেশির জন্য কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশি পাসপোর্ট দেখলেই যে ভিসা রিজেক্ট করে দেয়, সেটি নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা দিয়ে ভিডিও তৈরি করেছেন ভ্রমণ বিষয়ক ভিডিও ব্লগার নাদির নিব্রাস।
পরে এর কারণ ব্যাখ্যা করে তিনি নাদির অন দ্য গো বাংলা ফেসবুক পেজে 28 জুলাই লিখেছেন, গত 1 বছরে তিনি 17টি দেশে ভিসার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে 7টি দেশ ভিসা দেয়নি। মজার ব্যাপার হলো, যেসব দেশ তাকে আগে ভিসা দিয়েছিল তাদের মধ্যে 3টি দেশ এবার রিজেক্ট করেছে। তিনি বলেছেন, এটা দেখায় যে অবস্থাটা আগের চেয়ে খারাপ হচ্ছে। আরেকজন পর্যটক লিখেছেন, জন্মদেশী পাসপোর্টের মান নেমে এখন হতদরিদ্র ইরিট্রিয়া ও ফিলিস্তিনের লেভেলে এসেছে। জন্মদেশীদের বিদেশ যাওয়া এখন স্বপ্ন মাত্র। দর্শক, অধ্যাপক ইউনূসের বৈশ্বিক ইমেজ এতটাই পাওয়ারফুল যে সংযুক্ত আরব আমিরাত বলছে বাংলাদেশিদের কষ্ট করে ভিসার জন্য আবেদনের দরকার নেই। দেশটি ঘোষণা দিয়ে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশিদের জন্য। এতদিন আপনার সামর্থ্য থাকলে মন চাইলে যে দুবাই ঘুরতে যেতেন, সেটি আগামী জানুয়ারি থেকে পারবেন না, কারণ পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সহ মোট 9টি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। 2026 সালের জানুয়ারি মাস থেকে এই নির্দেশনা কার্যকর হবে। যে 8টি দেশের সাথে এক করে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিল, সেই দেশগুলোর নামগুলো একটু দেখে আসি, তাহলে বুঝতে পারবেন বহির্বিশ্ব অধ্যাপক ইউনূসের আমলের বাংলাদেশকে কিভাবে ট্রিট করছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। দর্শক, নামগুলো একটা কারণে আপনার কাছে পরিচিত মনে হতে পারে খুব সহজেই। এই সব কয়টি দেশ মব সন্ত্রাসের অভয়ারণ্য, অথচ এই দেশগুলোতে বাংলাদেশের সেনাদেরকে শান্তি স্থাপনের জন্য নিয়ে যাওয়া হয়। আরব আমিরাত বলছে বাংলাদেশের ব্যবসায়ীরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন, অথচ গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় খরচে অধ্যাপক ইউনূস বিশাল লট বহর নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন। তার পিআর টিমের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশিদের আর ভিসা পেতে কোনো সমস্যা হবে না, কারণ অধ্যাপক ইউনূসের মতো বিশ্ব ব্যক্তিত্ব আমিরাত সরকারকে অনুরোধ করেছে, সেটি কি আর দুবাইয়ের শেখরা ফেলতে পারেন? কিন্তু আরব আমিরাত বলছে নিরাপত্তা উদ্বেগ আর ভূ রাজনৈতিক সম্পর্কের কারণে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। টিবিএস এর এক রিপোর্টে বলা হয়েছে ভিয়েতনাম, লাওস, উজবেকিস্তান ও কাজাখস্তান ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, আর ভারত ও থাইল্যান্ড সহ কিছু দেশ কঠোর শর্ত জুড়ে দিয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের বহু কথন এরই মধ্যে বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক পরিচিত, কিন্তু বাস্তবতা হলো মালয়েশিয়া বিমানবন্দর থেকে ডজন ডজন বাংলাদেশিকে ফেরত পাঠানোর খবর নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দর্শক, যদি ভাগ্য গুণে আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কোনো দেশের ভিসা পেয়েও যান, তাহলে আপনি ভাববেন না নির্বিঘ্নে দেশটিতে যেতে পারবেন, বরং আপনাকে পাড়ি দিতে হবে পুলিশ সিরাত, মুখোমুখি হতে হবে আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের কড়া জিজ্ঞাসাবাদের। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইমিগ্রেশনের জেরা করা বেড়ে গিয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোতে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন দেশ ভ্রমণ করা ব্যক্তি, এমনকি ভ্রমণের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরা ট্রাভেল ব্লগাররাও পড়েছেন ইমিগ্রেশনের জেরার মুখে। তাই ভ্রমণ প্রেমী কিংবা কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়া অনেকের শঙ্কা প্রকাশ করছেন। তারা তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নিয়ে এমন হয়রানির মধ্যে পড়তে হয় না। এমনকি নিয়মিত যারা বিভিন্ন দেশে ঘুরতে যান তারাও হয়রানির মধ্যে পড়েন। এমনকি মিশর ও শ্রীলঙ্কার মতো যেসব দেশ বাংলাদেশকে অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে তারাও কড়াকড়ি আরোপ করেছে। আবার ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা। টিবিএস এর এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শিক্ষার্থীদের দেশ ছাড়ার অন্যতম বড় কারণ। গত 1 বছরে দেশের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় বিদেশমুখী হওয়ার প্রবণতা আরো বেড়েছে। আর এই তথ্য বহির্বিশ্বের সবাই জানে, সে কারণে ভিসা বাতিল ও ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ির হার বাড়ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ বহু দেশ এখন আর বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা দিতে চায় না। বহু কষ্টে ভিসা পেলেও বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখে জেরার মুখে পড়তে হচ্ছে। দর্শক, অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা গত 1 বছরে বহু খোয়াব দেখিয়েছেন। খোয়াবের মাত্রা এত উঁচু ছিল যে অনেকে বিশ্বাস করত বাংলাদেশিদের আর বিদেশে গিয়ে ঘানি টানতে হবে না, বরং বিদেশিরাই বাংলাদেশে এসে চাকরি করবে। সেই স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হয়েছে সেটির প্রমাণ মিলেছে কানাডা সরকার ভ্রমণ নিষেধাজ্ঞায়। আর বাংলাদেশিরা যে মবের রাজত্ব থেকে বাঁচতে বাংলাদেশ ছেড়ে পালাতে চায়, সেই সুযোগও এখন সীমিত হয়ে আসছে। এমনকি বিদেশে একটু ঘুরতে যাবেন সেটাও সম্ভব হবে না,
বাংলাদেশিদের জন্য আসছে একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা। ভাগ্যক্রমে ভিসা পেলেও বিদেশি এয়ারপোর্টে নেমে আপনাকে দোয়া কালাম পড়তে হবে যাতে জেরার মুখে না পড়েন। দর্শক, অধ্যাপক ইউনূসের ৩৬০ ডিগ্রি কূটনীতির জোয়ারে আরো কত ধরনের নিষেধাজ্ঞা সামনের দিনগুলোতে আসতে পারে সেটি এখন ভাবনার বিষয়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।